মরিয়ম বেগম বাড়ির সব সদস্যদের খাইয়ে দিয়ে লতাকে উদ্দেশ্য করে বললেন, মেজ বৌমা, জি মা, সবার খাওয়া শেষ। তুমি বড় বৌমাকে সাথে করে খেয়ে নিও। আর সবকিছু গুছিয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি। সকাল সকাল উঠতে হবে, রাত জেগো না। আচ্ছা মা। কথাগুলো বলে মরিয়ম বেগম রান্নার রুম থেকে বেরিয়ে গেলেন। লতা এ বাড়ির মেজ বউ, আর অথই বাড়ির বড় বউ। অথয় বিয়ে হয়ে মাত্র কিছুদিন হলো এ সংসারে এসেছে। লতা এ বাড়িতে বিয়ে হয়ে আগে এসেছে। তাই দায়িত্বটা মেজ বউকে দেওয়া হলো। সুমন বাড়ির বড় ছেলে, সে দেশের বাইরে থাকার কারণে মেজ ছেলে সুজনকে আগে বিয়ে করিয়েছিলেন মরিয়ম বেগম। কারণ বাড়িতে একটা লোকের প্রয়োজন ছিল। লতার কোলজোড়ে ৮ বছরের একটা ছেলেও আছে। ছোট ছেলে সৈকত মাত্র কলেজে উঠেছে। লেখাপড়ার সুবাদে বেশিরভাগ সময় শহরেই থাকতে হয় তাকে। আর বাকি রইল দুই বোন। বড় বোনের বিয়ে হলেও স্বামীর সন্তান নিয়ে বছরের বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। ছোট মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। বড় ছেলে আর মেজো ছেলে সংসারের হাল ধরায় রহমান সাহেব সমস্ত কাজকর্ম থেকে অব্যাহত নিয়েছে। টুকটাক গ্রামের সালিসার ময়মুরব্বীদের নিয়েই তার সময় কাটে। সংসারের সব কাজ শেষ করে লতা রথই রাতের খাবার খেতে বসেছে। দুজন ২ প্লেট ভাত নিয়ে তরকারির বাটিগুলোর ঢাকনা খুলল লতা। তরকারি বলতে একটা বাটিতে সামান্য কিছু লাল শাক ভাজি, আরেকটা বাটিতে ৩-৪ পিস আলু, আর ১ পিস মাছের পেটির অর্ধেক রাখা আছে। আরেকটা পাতিলে কিছুটা ডাল। লতা কিছুটা লাল শাক আর ২ পিস আলু সহ মাছের টুকরোটা অথয়ের প্লেটে তুলে দিতে দিতে বলল, আপা, ওই যে ওই পাতিলে ডাল আছে, তুলে নিও। আচ্ছা আপা। কিন্তু মাছের টুকরোটা আপনি আমার বাতে কেন দিলেন? আপনি বড়, আপনাকে রেখে আমি খাই কি করে? বড় আপা, তুমি বাড়িতে নতুন বউ। তাছাড়া আমি এই বাড়িতে আগে আসলেও আমি এ বাড়ির মেজ বউ। তুমি বড়, তোমাকে রেখে আমি খাই কি করে বলো? আর তাছাড়া আমার ছেলেটা তো খেয়েছে। ও খেলেই আমার খাওয়া হয়ে যায়। তোমার তো বাচ্চা কাচ্চাও নাই। আবার যদি তুমি না খাও, তাহলে তো পুরো ভাগটাই তো হারিয়ে গেল। আপা, আর কথা বলো না তো, খেয়ে নাও। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। কাল সকাল সকাল আবার উঠতে হবে। আপা, আমি বাড়ির বড় বউ হলে আপনি এই বাড়িতে আগে এসেছেন। আমার থেকে আপনার অধিকারটা বেশি, এবং বয়সেই আপনি বড়। তাই আমি আপনাকে রেখে কি করে খাই? অর্ধেক টুকরো মাছ নিয়ে লতা এবং অথই একে অপরের সাথে বেশ কিছুক্ষণ ঠেলাঠেলির এক পর্যায়ে সে সিদ্ধান্ত হলো, এই অর্ধেক টুকরা মাছের মধ্যে অর্ধেক করে ভেঙে নিয়ে দুজনেই খাবে। লতা মাছের টুকরোটা ভাঙতে যাবে, এমন সময় সুমন রান্নাঘরের দরজা থেকে দাঁড়িয়ে বলল, থামো মেজবউ, মাছ ভাঙবে না। সুমনের আচমকা কথাতে দুজনেই চমকে ওঠে। সুমনের দিকে তাকালো। লতা আর অথয়ও একে অপরের দিকে চাওয়াচাই করে লতা বলল, কেন ভাইয়া? সুমন এগিয়ে এসে বলল, তরকারির বাটিটা আমার হাতে দাও। তরকারির বাটি দিয়ে কি করবেন আপনি? আমি দিতে বলেছি দাও। এত প্রশ্ন কেন করছো? সুমন অনেক রাগী এবং বদমেজাজি, তাই বাড়ির সবাই তাকে অনেক ভয় পায়। লতাও এর বাইরে না। লতা ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাবে, এমন সময় সুমন লতাকে থামিয়ে দিয়ে নিজেই তরকারির বাটি দুটো হাতে তুলে নিল। আর সাথে ওদের প্লেটে থাকা তরকারিটুকুও তুলে নিল ২ বাটিতে। এবার বাটি দুটো হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সুমন। লতা বুঝতে পেরেছিল এটা নিয়ে সুমন আজ একটা ঝামেলা করবে। তাই অথয়কে ইশারা করে সুমনকে আটকাতে বলল। অথয় পিছন থেকে বলল, তুমি তরকারির বাটি নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা কি তোমার কাছে এখন কৈফিয়ত দিতে হবে? না, আমি সেটা বলিনি। এত রাতে কোনো ঝামেলা করো না। সবার খাওয়া তো শেষ। আমরা দুজনে আছি। এগুলো দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে। তরকারিগুলো আমাকে দাও। কথাগুলো বলে সুমনের দিকে এগিয়ে যেতেই সুমন জোর পায়ে ওখান থেকে রহমান সাহেবের রুমের দিকে এগিয়ে গেল। লতা এবং অথয় দুজনের মুখ শুকিয়ে গেছে। হয়তোবা তাদের শাশুড়ি ধারণা করবে ২ বউ মিলে সুমনের কাছে নালিশ করেছে তাদের খাওয়া নিয়ে। ওরা দুজনও এগিয়ে গেল তাদের শ্বশুরের রুমের দিকে। সুমন রহমান সাহেবের রুমের সামনে দাঁড়িয়ে বলল, আব্বা, রুমে আসেন? হ্যাঁ আসি বাবা, আয় ভিতরে আয়। সুমন রুমে ঢুকে খাটের পাশে রাখা টেবিলের উপর তরকারির বাটি দুটো রাখতে রাখতে বলল, ও, মাও আছে দেখছি। কে রে সুমন, তুই হঠাৎ তরকারির বাটি নিয়ে এখানে কেন? মা, এ বাড়িতে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর কজন লোক খেতে বাকি ছিল? লতার অথই বাকি ছিল শুধু। লতার অথই এ বাড়ির কে মা? এ আবার কেমন প্রশ্ন? তরকারির বাটি দুটো রহমান সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, আব্বা, এখানে যা তরকারি আছে তা দিয়ে কি দুটো মানুষের ভাত খাওয়া হবে? আপনি আপনার দিক থেকে বিবেচনা করে বলবেন। হওয়ার তো কথা না। কি হয়েছে খুলে বলতো? মরিয়ম বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললেন। আমি যখন রান্নাঘর থেকে আসলাম তখন তো তোর বউ বলল না
যে ওই তরকারিতে তাদের দুজনের খাওয়া হবে না। তাহলে তোকে ডেকে কেন বিচার দিল? মা, না জেনে শুনে কারো সম্পর্কে কিছু বলা ঠিক না। আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার বউ আমাকে বিচার দিয়েছে? যদি তাই না হয়, তাহলে হাড়ির খবর তুই কি করে জানলি? সুমন তার মায়ের সাথে আর তর্কে জড়াতে চাইল না, তাই রহমান সাহেবের দিকে মনোনিবেশ করলো। কি হলো আব্বা, কিছু বলেন। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? আব্বা, আমার পানি খাওয়ার দরকার ছিল, তাই আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকেই যাচ্ছিলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম এই অর্ধেক পিস মাছের টুকরা নিয়ে লতার অথই ঠেলাঠেলি করছে যে কে কাকে রেখে খাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এইটুকু মাছ দুজন ভাগ করে খাবে। মাছ যতটুকুই হোক না কেন, এই শাকভাজি আর এই তরকারিটুকু দিয়ে কি একটা পরিপূর্ণ মানুষের ভাত খাওয়া হবে আব্বা? সেখানে তারা দুজন, তাহলে কিভাবে দুজন মানুষের ভাত খাওয়া হবে আব্বা? আমাকে একটু বুঝান তো। মরিয়ম, তুমি এমনটা কেন করলে? সত্যি তো, যতটুকু তরকারি তুমি রেখেছ তাতে তো একজনেরই ঠিকঠাক মতো খাওয়া হবে না। সেখানে দুজন মানুষের কিভাবে খাওয়া হবে? ডাল রান্না তো আছে, তার তো ডাল দিয়ে খেয়ে নিতেই পারতো। এগুলো পুরুষ মানুষের কানে দেওয়ার কি আছে? আর মেয়ে মানুষের এত বাজবিচার করা ঠিক না। যা আছে তাই দিয়েই খেতে নিতে হয়। সুমন বলল, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম তার মধ্যে কি কোথাও বলা ছিল যে লতা বা অথই আমাকে এসে জানিয়েছেন? তোকে কি বললেই তুই এখন স্বীকার করবি? মা, তুমি খুব ভালো করেই জানো আমি কোন ধরনের ছেলে। আর কি বললে তুমি? মেয়ে মানুষেরা তো বাজবিচার করতে নেই। আমি যতদূর জানি তোমার দুই মেয়ের এক মেয়েও কিন্তু ডাল খায় না। এ বাড়িতে কি শুধুমাত্র ওরা দুজনে মেয়ে আছে? তুমিও তো আছো, তোমার দুই মেয়ে তো আছে। যদি এমন নিয়মে হয় যে বাড়ির পুরুষরা আগে খেয়ে যাবে তারপর মেয়েরা খাবে, তাহলে তুমি এবং তোমার মেয়েদের খাওয়া হলো আগে কি করে? তুমি কি পারতে না তোমরা পাঁচটা মানুষ একসাথে বসে খেতে? কম বেশি যেটাই থাকুক মিলেমিশে ভাগ করে খেতে পারতে। কিন্তু সেটা করে তোমরা সবাই খেয়ে তার জন্য তলানিগুলো রেখে দিয়েছো, কারণ তারা দুজন এবাড়ির বউ, মেয়ে না, তাই তো? তুই কি তোর বউয়ের হয়ে ওকালতি করতে এসেছিস এখানে? মা, এবার তুমি একটু বেশি বলে ফেলছো। আমি এখানে কারো ওকালতি করতে আসিনি। আমি শুধু জানাতে এসেছি এই কাজটা তোমাদের সাথে হলে কেমন লাগতো। লতা এবং অথয় দুজনে দরজায় বাইরে দাঁড়িয়ে আছে। অথয় বুঝতে পারছে এই বিষয়টা যদি বাড়তে থাকে তাহলে এর ইফেক্ট তাদের দুই বইয়ের ওপর এসে পড়বে। কিন্তু সাহস করে সুমনের সামনে কিছু বলতেও পারছে না। তবুও সাহস করে দরজার ভিতরে এক পা রাখলো অথয়। দরজার ওপারে এক পা রাখতেই মরিয়ম বেগম বলে উঠল, কাহিনী জড়ি দিয়ে এখন দুই বউ মিলে নাটক দেখতে এসেছ? মা, আপনি আমাদের ভুল বুঝছেন। আমি বা মেজো আপা কেউ কোনো কথা ওনাকে বলিনি। আমার চুল বয়সে পেকেছে, হাওয়াই পাকিনি। বড় বউ যেভাবে আমাকে বোঝাবে আর আমি সেভাবেই বুঝে যাব। যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। মা, আপনি না বুঝলে আমার ক্ষমতা নেই আপনাকে বোঝানোর। আর আপনাকে বোঝাতে যাওয়ার দুঃসাহস আমি কখনোই দেখাবো না। অথই মরিয়ম বেগমকে কথাগুলো বলতে বলতে তরকারির বাটির দিকে হাত বাড়ালো। সুমন অথইকে থামিয়ে দিয়ে বলল, অথই, ওগুলো ওখানে রাখো। তুমি আর লতা দুজনেই রান্নার রুমে যাও, আমি আসি। তোমাদের কাছে অনুরোধ করছি, তুমি এই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করো না। আর রাতে মানুষ কতটুকুই বা খায়, যা আছে তাতে আমাদের দুজনেই হয়ে যাবে। তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। রহমান সাহেব বললেন, বড় বৌমা তুমি যাও, আমি দেখছি। অথয় আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। লতা অথয়কে নিয়ে রান্নার রুমের দিকে চলে গেল। মরিয়মের দিকে তাকিয়ে রহমান সাহেব বললেন, মরিয়ম, তুমি কাজটা একদম ঠিক করনি। তোমার বোঝা উচিত ছিল যে তারা এবারই বউ। তুমিও কি এখন আমাকে এটা বোঝাতে আসবে নাকি যে আমি বাড়ির বউদের দেখতে পারি না, খেতে দিই না, এগুলো বলতে চাইছো নাকি? আমি তোমাকে কিছুই বলতে চাইনি। আর তুমি কি করেছো না করেছো সেটা তুমি তোমার বিবেক দিয়ে বিবেচনা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। রহমান সাহেব সুমনের দিকে তাকিয়ে বলল, সুমন বাবা, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, যা শুয়ে পড়। বাড়াবাড়ি না আব্বা, আমি কোনো কালেই অন্যায় সহ্য করতে পারি না। আমার মনে হয়েছিল এটা আপনাকে জানানো দরকার, তাই জানালাম। মরিয়ম ফোঁসফাঁস করতে করতে বলল, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর তারা বিয়ে করে আসার সময় বাবার বাড়ি থেকে এমন কোনো অঢাল সম্পত্তি নিয়ে আসেনি যে এত বাজবিচার করে তাদের সাথে চলতে হবে। মা, তুমি এ আবার কেমন কথা বললে? ভুল কিছু বলেছি কি? আর মেজ বউ তো এ বাড়িতে 9 বছর হলো এসেছে। কই, সুজন তো কোনোদিন এসব বিষয় নিয়ে মাথা ঘামায়নি কোনোদিন। আর তুই বিয়ে করেছিস মাসও গড়ায়নি, তাতে এত বিচার সালিস? সুজন কি করলো না করলো সেটা তো আমার বিষয় না। আমি দেশি ছিলাম না, তাই আমি জানিও না যে এই সংসারে কি হয়েছে।
আর শুধু আমার বউ এখানে যদি লতা একা থাকতো, তাও আমি এটাই করতাম। আর তুমি কি বললে, ওরা বিয়ে হয়ে আসার সময় অঢাল সম্পত্তি আনিয়ে দেখে ঠিকমতো খাবারটাও পাবে না, তাই তো? সুমন তার মাকে কথাগুলো বলে রহমান সাহেবের দিকে তাকিয়ে বলল, আব্বা, মা এ বাড়িতে বিয়ে হয়ে আসার সময় কত বিঘা সম্পত্তি এনেছিল সেটা তোর মাকে জিজ্ঞেস কর। সুমন মায়ের দিকে তাকাতেই মরিয়ম মাথা নিচু করে ফেলল। সুমন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যেভাবে এই বাড়িতে এসেছো, ওরা দুজনও এই বাড়িতে ঠিক সেইভাবেই এসেছে। তুমি যেমন মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আব্বার হাত ধরে এই বাড়িতে এসেছো, ওরাও ঠিক তেমন ওদের কাছের মানুষগুলো ছেড়ে এই বাড়িতে এসেছে। বানের পানিতে ভেসে আসা কোনো খড়কুটো না ওরা। তাদের আমরা দুই ভাই বিয়ে করে সসম্মানে এই বাড়িতে এনেছিলাম, তাই তারা এসেছে। তাই তোমার কাছে আমার অনুরোধ করব, অসম্মান করে মনে কষ্ট দিও না ওদের। তুমি তোমার শাশুড়ির কাছ থেকে সম্মান, ভালোবাসা, অধিকার কোনোটি পাওনি, আমি দেখেছি। তাই বলে সেই প্রতিশোধ তুমি তোমার ছেলের বউদের ওপর নিতে পারো না। বরং এটা ভেবো যে, যে সম্মান ভালোবাসা তুমি তোমার শাশুড়ির কাছ থেকে না পেয়ে কষ্ট পেয়েছো, সেই কষ্টই তুমি তোমার ছেলের বউদের পেতে দেবে না। তাহলে দেখবে সম্পর্কগুলো কত সুন্দর হয়ে উঠেছে। সংসার তোমার একার নামা, এই সংসার যেমন তোমার, লতার তেমন অথৈরেরও। কথাগুলো বলে সুমন তরকারির বাটি দুহাতে করে নিয়ে বেরিয়ে গেল। মরিয়ম বেগম সুমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফোঁসফাঁস করতে লাগলো। সুমন রান্নাঘরে এসে অথৈকে ডেকে ওর হাতে বাটি দুটো এগিয়ে দিয়ে বলল, বাড়িতে ডিম আছে? হ্যাঁ আছে। দুটো ডিম নিয়ে আসো। ডিম দিয়ে কি করবে? দরকার আছে, নিয়ে আসো। লতা দুটো ডিম এনে সুমনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ভাইয়া ডিম। লতার হাত থেকে ডিম দুটো নিয়ে অথয়ের হাতে দিয়ে বলল, অথয়, ডিম দুটো ভাজি করো তো। ডিম কেন ভাজি করব? আমি বলেছি তাই ভাজবে, কথা বাড়িও না। অথয় ডিম দুটো নিয়ে ভাজতে শুরু করলো। যতক্ষণ ডিম না ভাজা হলো, ততক্ষণ সুমন রান্নাঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে রইল। ডিম ভাজা শেষ হলে সুমন লতাকে ডেকে বলল, লতা। জি ভাইয়া। ডিম ভাজি দিয়ে দুজন ভাত খেয়ে যে যার মতো সব গুছিয়ে শুয়ে পড়ো। লতার অথয় অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। সুমন তার রুমে চলে গেল। এরপর লতার অথয় দুজনেই কিছুক্ষণ চুপচাপ থেকে খেতে শুরু করলো। খেতে খেতে লতা বলল, বড় আপা, আপনি কপাল করে ভাইয়ার মতো একটা স্বামী পেয়েছেন। আমি খেয়ে থাকলাম কি না, না খেয়ে থাকলাম তা কোনোদিন আপনার দেবরের চোখে পড়েনি। কোনোদিন জিজ্ঞেসও করেনি যে আমি খেয়েছি কিনা। এমন কত দিনরাত গেছে যে আধ পেটা খেয়ে থেকেছি। কেউ কখনো জানতেও চায়নি আমি খেয়েছি কিনা, ভাতে আমার পেট ভরেছে কিনা। কিন্তু কোনো জিনিসের কোনো অভাব নেই, অভাব শুধু মানসিকতার। অথই তাকে দেখল লতার প্লেটের উপর চোখের পানি টপ টপ করে পড়ছে। লতাকে কি বলে সান্ত্বনা দেবে তা অথয়ের জানা নাই। তবু অথয় বলল, এগুলো ভেবে কষ্ট পায় না পা। দিন সবসময় একরকম থাকে না। এমন একদিন আসবে, দেখবেন, সেদিন আর আপনার কোনো কষ্ট থাকবে না। সান্ত্বনা দিচ্ছ আপা? সান্ত্বনা হবে কেন? তুমি দেখে নিও। জানি না কপালে কি আছে। কাল সকালে কি রান্না হবে আপা? কি আর? প্রতিদিনের মতো রুটি আর তরকারি। কি তরকারি রান্না করতে হবে জানা থাকলে সকালে আগে আগে উঠে কেটে রাখতাম। কি তরকারি রান্না হবে সেটা তো মা উঠে ঠিক করবে। ও আচ্ছা। দুজনের খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাসন মেজে পরিষ্কার করে রেখে শুতে চলে গেল দুজনেই। রুমে সে অথয় দেখল সুমন ঘুমিয়ে পড়েছে। তাই কোনো সারা শব্দ না করে চুপচাপ একপাশে শুয়ে পড়ল। হঠাৎ সুমন বলে উঠল, কাজ শেষ হলো? তুমি ঘুমাওনি? না। হ্যাঁ, কাজ শেষ হলো। আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো। না, ঘুমায়নি। চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শরীর খারাপ লাগছে? না, মনটা খারাপ লাগছে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমার জানা মতে তো তুমি কোনো অপরাধ করনি। তাহলে হঠাৎ অপরাধী মনে হচ্ছে কেন? এই যে প্রতিদিন তোমাদের সাথে এমন অন্যায় কাজ করা হয়, যা আমি কখনো বুঝতেই পারিনি। আবার কখনো সেইভাবে খোঁজও নেনি। কি খাচ্ছ না খাচ্ছ কখনো খেয়াল করিনি। কিন্তু আমার মা কখনো এমন কাজ করতে পারে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি। আর তুমি মায়ের সাথে একটু বেশি বেশি করে ফেলেছ। এমনটা না করলেও পারতে। মায়ের মনে শুধু কষ্ট দিলে। আমি মাকে কষ্ট দিয়ে কিছুই বলিনি। যেটা সত্যি আমি সেটাই বলেছি। মা ভুল করলে সেই ভুলটা ধরিয়ে দেওয়াও আমার কর্তব্য। কারণ আমি মায়ের বড় ছেলে। আমি জেনে বুঝে মাকে অন্যায় কাজ করতে দিতে পারি না। সে ঠিক আছে, কিন্তু মা তো কষ্ট পেয়েছে। মা যদি নিজের ভুলগুলো ধরতে পারে তাহলে কষ্ট পাবে না। আর যদি মনে করে তিনি হেরে গেছেন তাহলে এর জন্য মা ভবিষ্যতে আরো বেশি কষ্ট পাবে। আচ্ছা, যা হবার হয়ে গেছে। অনেক রাত হলো, ঘুমাও। অথয় পাশ ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে।
এদিকে লতা ঘরে ঢুকতেই সুজন জিজ্ঞেস করলো, কি হয়েছে বাড়িতে? কই, কি হয়েছে? কিছু হয়নি তো। আমি সবটাই শুনেছি। আমার কাছে লুকিয়ে লাভ নাই। সবটা যখন শুনেছো তাহলে জিজ্ঞেস করছো কেন? ভাই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। মাত্র বিয়ে করেছে কয়দিন হলো, আর এখনই বইয়ের হয়ে ওকালতি শুরু করে দিয়েছে মায়ের সাথে। ভাইয়া শুধু একা আপার জন্য লড়াই করেনি, সেখানে আমিও ছিলাম, যা তুমি কোনোদিন পারোনি। আজ ভাইয়া তা পেরেছে, তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। আমি মানুষের মতো এত ন্যাকামি করার মধ্যে নাই। আর এই মেয়ে, মানুষের খাওয়া দাওয়া এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা থাকলে ঠিকই ব্যথা থাকতো, যার মাথা নেই তার আবার ব্যথা কিসের? সুজনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল লতা। ঘুম আসুক বা না আসুক, অভিনয় করতে তো আর দোষ নেই। সকালবেলা অথই দরজা খুলতেই দেখল তার শাশুড়ি উঠানে বসে আছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারল লতা এখনো ঘুম থেকে ওঠেনি। উঠলে নিশ্চয়ই এখনো ঘরে থাকতো না। ভয়ে ভয়ে ধীর পায়ে মরিয়ম বেগমের দিকে এগিয়ে গেল অথই। ওনার সামনে দাঁড়িয়ে বলল, মা, আজকে কি রান্না হবে যদি বলে দিতেন। মরিয়ম বেগম গম্ভীর কণ্ঠে বলল, রুটি আর তরকারি করো। কি তরকারি হবে মা? ঘরে যা আছে তাই দিয়ে একটা সবজি রান্না করো। আগে রুটি বানাও, তারপর সবজি রান্না করো। অথয় ভয়ে ভয়ে লতার ঘরের দরজা দিকে তাকালো। লতা উঠেছে কিনা দেখতে, কারণ অথয় রুটি বানাতে পারে না। রুটি সেকা যেমন তেমন হয়, কিন্তু বানাতে গেলে হয়ে যায় বাঁকা। সাহস করে শাশুড়িকে বলে ফেলল, মা, আমি তো রুটি ভালো করে বানাতে পারি না। ততক্ষণে আমি তরকারিটা রান্না করি। মেজ আপা উঠলে উনি রুটি বানিয়ে দিলে আমি সেকে নিতাম। আজও ঠিকঠাক মতো রুটি বানাতে পারো না, তাহলে বাপের বাড়ি এত বছর শিখলে কি? অথই আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। ও খুব ভালোভাবেই বুঝতে পারল কাল রাতের রাগ আজ উনি আমার উপর দিয়ে তুলছে। গ্রামের বাড়ি তাই উঠোনে মাটির চুলাতে রান্না করতে হয়। অথই রান্নার জন্য সবকিছু গোছাতে গোছাতে লতা উঠে পড়েছে। লতাই সেই অথয়কে উদ্দেশ্য করে বলল, রাতে ছেলেটার শরীর খারাপ করেছিল, তাই খুব জ্বালিয়েছে, ঘুম হয়নি তেমন, তাই উঠতে দেরি হয়ে গেল। আপা, তুমি তরকারিগুলো কেটে ফেলো, আমি ততক্ষণে রুটি বানিয়ে নিই। আচ্ছা আপা। মরিয়ম বেগম যেন ওত পেতেছিলেন কথার জবাব দেওয়ার জন্য। তুমি তো আর সারা জীবন তাকে রুটি বানিয়ে খাওয়াবে না, তারও তো শেখা দরকার নাকি? আস্তে আস্তে সব শিখে নেবে মা। আমিও তো পারতাম না, এখন তো সবই পারি। আপাও একসময় সব শিখে যাবে। বানাতে বসলে তবেই তো শিখবে। হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকলে তো কোনো কালেও শিখতে পারবে না। বারান্দায় বসে বসে সব কথাই শুনছিলেন রহমান সাহেব। এবার তিনি নেমে এসে চুলার পাড়ে একটা টুল নিয়ে বসে বলল, বড় বৌমা। জি আব্বা। রুটি বানাতে কি কি লাগবে জোগাড় করে নিয়ে এসে তো। আজ রুটি তুমিই বানাবে। আমি চুলায় খড়ি ঠেলে দেব, আর তুমি রুটি বানাবে। এসো তো। আর রুটি যেমনই হোক তেমনই সবাই খাবে। কোনো টু শব্দ কেউ করতে পারবে না। যে মুখ খুলবে তার আজ আমার সাথে বোঝাপড়া হবে। মরিয়ম বেগম রাগে গজগজ করতে করতে চলে গেলেন সেখান থেকে। অথয় মনে মনে বলল, যাক, মা যেমনই হোক, বাবার মতো একজন শ্বশুর পেয়েছি। মরিয়ম বেগম চলে যাওয়ার পর লতা রহমান সাহেবকে বলল, আব্বা, আপনি সকাল সকাল মাকে দিলেন তো রাগিয়ে। তোমার মা রাগে না কখন আমাকে বলো তো? রহমান সাহেব কথাটা বলেই হেসে উঠলেন। সাথে অথয় আর লতাও হাসল। অথয় রুটি বানালো আর রহমান সাহেব চুলায় জাল দিলেন। পাড়ার কয়েকজন এসে এমন দেখে আবার ইয়ার্কিও করে গেল। রান্না শেষ করে অথয়লতা সব গুছিয়ে নিয়ে মরিয়ম বেগমকে ডাক দিল। সুমন সবসময় তার নিজের ঘরে খায়, তাই তাকে খাবার ঘরে এনে দিতে হয়। মরিয়ম সুমনের খাবার বেড়ে দিল। অথয় সুমনের খাবার নিয়ে ঘরে এলো। অথয় এসে দেখল সুমন ফ্রেশ হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানার একপাশে খাবার রেখে অথয় সুমনকে ডাক দিল খাওয়ার জন্য। এসো, খেয়ে নাও। তুমি খেয়েছো? তুমি তো জানোই, সবার খাওয়া শেষ হলে তারপর আমি আর আপা খাই। সুমন উঠে খেতে বসলো, আর অথয়কে বলল, এসো, তুমিও আমার সাথে খাও। না, তুমি খেয়ে নাও, আমি পরেই খাচ্ছি। এখন আমার সাথে খাও, আবার পরে গিয়ে লতার সাথে খেয়ে নিও। না, তুমি খেয়ে নাও। মা যদি দেখে আবার খুব রাগারাগি করবে। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। কেউ দেখবে না, আসো। আর এখন থেকে তুমি আমার সাথে বসে খাবে। পরে দরকার পড়লে আবার লতার সাথে গিয়েই খাবে। সুমনের জোরাজোরিতে অথই সুমনের সাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল অথয়। কেউ কিছু যেন বুঝতে না পারে, তাই লতার সাথে বসে সামান্য কিছু খেয়ে নিল। এভাবেই চলছিল ওদের সংসার। সুমন সবসময় খেয়াল রাখার চেষ্টা করে, আর যাই হোক, বিশেষ করে খাওয়ার কষ্ট যেন দুই বইয়ের কেউ না পায়। সুমনের ছোট বোন তমা, সে মেয়ে হিসেবে খুব ভালো, ঠিক সুমনের মতোই কিছুটা প্রতিবাদী। অন্যায় সে সহ্য করতে পারে না।
মরিয়ম বেগম যখন লতা বা অথয়ের সাথে ঝামেলা করে তখন তমা সবার আগে প্রতিবাদ করে। তাই মরিয়মের কাছে বকাও খায় মাঝে মাঝে। তবুও তমা কথা শোনাতে ছাড়ে না। কিন্তু সেটা বড় বোন রিমার সহ্য হয় না। রিমা মায়ের ধাস পেয়েছে, বাড়ির বউকে কখনো বাড়ির সদস্যর মধ্যেই ফেলে না। এটা নিয়ে তমার সাথে মাঝে মাঝে লাগে রিমার। এক সকালে রান্না করতে দেরি হওয়ায় রিমা উঠে চেঁচামেচি শুরু করে দিয়েছে, কেন সে সময় মতো খাবার পেল না। তমা তার ঘর থেকে সবটা শুনে সহ্য করতে না পারিয়ে বেরিয়ে এসে রিমাকে বলল, আপু, তোর যখন এত সকাল সকাল খিদে পেয়ে যায়, তাহলে প্রতিদিন সকালে উঠে নাস্তাটা তুই বানাবি। তোরও সকাল সকাল খাওয়া হবে, সাথে আমাদেরও হবে। তমার এই কথা শুনে রিমা বলল, আমি কি বাড়ির কাজের লোক নাকি যে তোদের সবার জন্য রান্না আমাকে করতে হবে? তোর কি মনে হয় দুইভাবে এ বাড়ির কাজের লোক? আমি সেটা কখন বললাম? তা বললি না তো কি? তুই যদি একবেলা রান্না করলে কাজের লোক হয়ে যাস, তাহলে ওই মানুষ যদি তো প্রতিদিন 3 বেলা রান্না করে তোদের সবাইকে খাবার গেলাছে, তাহলে তোর হিসাব মতো তারা এবারের কাজের লোক। তাই তোদের 3 বেলা রান্না করে করে গেলাছে। তমা, মুখ সামলে কথা বল। খুব বেশি বেদব হয়ে গেছিস। আমি না, তুই মুখ সামলে কথা বল। লতা তার ননদের অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। তাই সে চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা কাটাকাটি উপভোগ করছিল। কিন্তু অথই বারবার দুবোনকে থামানোর চেষ্টা করছিল। এর মাঝেই মরিয়ম বেগম এসে দাঁড়ালেন সেখানে। তোদের কি হয়েছে রে সকাল সকাল? এমন চিল্লাচিল্লি করছিস কেন? রিমা কাঁদতে কাঁদতে তার মাকে বলল, তোমার মেয়ের অনেক সাহস হয়ে গেছে। ও আমাকে কাজের লোকের সাথে তুলনা করেছে মা। এর বিচার যদি তুমি না করো, তাহলে আজ আমি এই বাড়ি থেকে চলে যাব। তো চলে জানা, তোকে ধরে রেখেছে কে? দেখো মা, দেখো, তোমার সামনেই তোমার মেয়ে আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। তমা, তুই রিমাকে কি বলেছিস? ও কাছে কেন? যা বলেছি বেশ করেছি। উল্টাপাল্টা কথা বললে আবারও বলবো। আর এই আপু, এই, তোর বিয়ে হয়ে গেছে, তুই শ্বশুরবাড়ি থাকবি। কিন্তু তুই তা না করে বছরের বেশি সময় এখানে কেন পড়ে থাকিস? তোরও তো একটা সংসার আছে। সেখানে তোর শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে। এখানে পড়ে থাকার তো মানেই হয় না। পড়ে থাকিস তো ভালো কথা। আবার যাদের সংসারে পড়ে থাকিস, আবার তাদের উপরেই ছুরি ঘোরাস। কেন করিস এগুলো? মা, শুনেছ তোমার মেয়ে কি কথাগুলো বলছে? মরিয়ম বেগম তমার দিকে তেড়ে গেলেন মারার জন্য। সেটা দেখে অথয় তোমাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, তমা, তুমি ঘরে যাও। আর কথা বাড়াইও না। বড়দের মুখে মুখে কথা বলতে নেই। আমি এমন কথা বলতে চাইনি ভাবি, কিন্তু ওর মতো কূটনীকে কথা না বলে থাকতে পারি না। এবার চুপ করো তো, অনেক হয়েছে। যাও, ঘরে চলে যাও। এমন সময় সুজন কোথা থেকে হঠাৎ করে তমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, লাই পেয়ে মাথায় উঠে গেছিস? কাদের কাছ থেকে শিখছিস এমন বেয়াদবি? তমা সুজনের দিকে তাকিয়ে বলল, ছোট ভাইয়া, বেয়াদবি শেখা লাগে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে কারো কাছ থেকে শেখা লাগে না। আর তুই নিজে কাপুরুষ বলে মনে করিস না? তোর মতো সবাই নিজের বইয়ের অপমান চেয়ে দেখিস, অথচ প্রতিবাদ করার মতো বুকের পাঠা তোর নেই। তোকে তো পুরুষ মানুষ বলাই চলে না। তোমার মুখে কথাগুলো শুনে সুজন তেড়ে যায় তোমাকে মারার জন্য। হঠাৎই লতা এসে তোমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অথই আর সেখানে না দাঁড়িয়ে চলে যায় নিজের কাজে। লতা তোমাকে তার ঘরে এনে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোকে কতদিন বলেছি যে তুই রিমার সাথে তর্ক করিস না? তারপরও তুই কেন কথা শুনিস না তমা? ভাবি, তুমি তো জানোই আমি এই অন্যায় কাজ দেখতে পারি না। কিছু বলতে তো চায় না, তারপরও সহ্য হয় না। তখন কথা না বলে চুপ থাকতে পারি না। সে তো বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? মা তোকে তীরে মারতে গেল, আবার তোর ভাইয়ের হাতেও মার খেলি। মাঝখান থেকে রিমা সবার কাছে ভালো সাজলো। ভাইয়া মেরেছে, তাতে আমার কিছু যায় আসে না। হাজার মার খেলেও তুমি এবং বড় ভাবি কারো সাথে অন্যায় দেখতে পারবো না। তোমার লতার কথার মাঝে অথই সে ঢুকলো ঘরে। অথই তোমাকে উদ্দেশ্য করে বলল, তমা, যা হবার হয়ে গেছে। তোমার বড় ভাই আসলে, তুমি আবার জানো তাকে এসবের কিছু বলো না। সে সব শুনতে পেলে বাড়িতে তোলকালাম বাঁধিয়ে দিবে। আচ্ছা, বলবো না, কিন্তু তোমরা এভাবে অন্যায়গুলো মাথা পেতে নিও না। লতা বলল, অনেক হয়েছে। অল্প বয়সে খুব বেশি প্রতিবাদী হয়ে গেছো। এখন এই প্রতিবাদ করা রেখে পড়ায় মন দে। লতা কথাটা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। অথয় লতার পিছনে পিছনেই চলে গেল। অথয় তোমার ঘর থেকে বের হতেই রিমা অথয়কে দেখে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর আসবো না এ বাড়িতে। আমি এ বাড়িতে এসে থাকি দেখি সেটা কারো সহ্য হয় না। আমাকে যে কারো সহ্য হয় না সেটা মুখ বলে দিলেই তো পারে। এভাবে অবহেলা করার কি দরকার? অথয় কিছু বলতে যাবে, তখন খেয়াল করলো চোলার পাড় থেকে লতা তাকে ইশারা করছে চুপ করে থাকতে। অথয় আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল লতার কাছে। রিমার কথা শুনে মরিয়ম বেগম বলল, তুই আসবি তোর বাপের বাড়ি,
সেখানে কে কি ভাবলো আর বলল তাতে কিছু যায় আসে না। অন্য কারো কথা আর কি বলবো, নিজের মায়ের পেটের বনি তো আমার বিরুদ্ধে। দেখলে না, তোমার মেয়ে কি ভাষায় কথা বলে গেল, কতগুলো কথা আমাকে শুনিয়ে দিল। সরাসরি বলে গেল আমি এখানে পড়ে থাকি। সেখানে আমি কি করে থাকি বলো মা? তোমার কথা বাদ দে তো, ওকে এত কিছু ভেবে বলেছে নাকি? মুখে আসছে তাই বলে দিয়েছে। ওসব নিয়ে তো ভাবিস না তো, যা ঘরে যা, খাবার হলে আমি ডাক দেব। অথই চুলার পাড়ে এসে বসতে বসতে বলল, আপা, তুমি কিছু বলতে দিলে না কেন? আমি কোনো অশান্তি চাই না আপা, এসব আমার একদমই ভালো লাগে না। আর তাছাড়া তোমাকে উল্টাপাল্টা কথা শোনালে সেটাও আমার খারাপ লাগতো। তখন সহ্য করতে না পেরে হয়তো তাদের কথার জবাব দিয়ে দিতাম। কিন্তু তোমার দেবর ঘরেই আছে, তার মা বোনের বিরুদ্ধে কথা বলতে শুনলে কি হবে বুঝতে পারছো, তাই চুপ করে যেতে বললাম। মেঝো ভাই কি তোমার গায়ে হাত তোলে নাকি? লতা কোনো কথা না বলে চুপচাপ কাজে মন দিল। অথয়ের বলা কথাটা শুনেও না শোনার ভান করল। অথয় যা বোঝার বুঝে গেল, তবু লতাকে বলল, কি হলো আপা, কিছু বলছো না যে? কি আর বলবো, চোখের সামনেই তো দেখলে। নিজের বোনের গায়ে হাত তুলতে একটু আটকালো না তার। সেখানে তো আমি পরের বাড়ি মেয়ে, কিন্তু এভাবে কতদিন চলবে? তুমি মেজো ভাইকে কিছু বলো না, কি হবে বলে? সে গন্ডগোল মারামারি আর তার মা বোনের কানে গেল তো আরো আগুনের মধ্যে ঘি ঢালে। তাই আমার মনে হয় লোক জানাজানি চেয়ে চুপ থাকাই ভালো। অথয়ের আর কিছুই বুঝতে বাকি রইল না। মনে মনে ভাবলো, এসব কিছুর মধ্যে সত্যি আমি কপাল করে একটা স্বামী পেয়েছি। এই জন্যই আপা সেদিন বলেছিল আমি কপাল করে সুমনের মতো একটা স্বামী পেয়েছি। আজ নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। রান্না শেষ হলে মরিয়ম বেগম এসে সবাইকে খাবার বেড়ে খেতে দিলেন। সুমন আজ সকালে উঠে বাইরে গেছে কি যেন কাজের জন্য, তাই মরিয়ম বেগম অথয়কে উদ্দেশ্য করে বলল, বড় বউ, তুমি সুমনের খাবার নিয়ে ঘরে ঢেকে দিয়ে রাখো, সুমন আসলে ওকে খেতে দিবে। আচ্ছা মা। সুমনের খাবার নিয়ে অথয় ঘরে চলে গেল। ঘরে এসে অথয় বসে বসে ভাবছে, এবাড়ির মানুষগুলো সব কেমন যেন, এক একজন এক এক রকম। সব থেকে বড় কথা, এরা বাড়ির বউকে বাড়ির কোনো সদস্য হিসেবেই ধরে না। এরা এমন কেন? আমারও তো দুটো ভাইয়ের বউ আছে, কিন্তু মাকে তো কখনো এমন করতে দেখিনি। আমাদের বাড়িতে সবার যেমন অধিকার, বাড়ির বউদের ঠিক তেমনটাই অধিকার। কারোর উপর কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। অথচ এ বাড়িতে পুরুষদের জন্য এক নিয়ম, বাড়ির মেয়েদের জন্য এক নিয়ম, বাড়ির বউদের জন্য আরেক নিয়ম। এ কেমন নিয়ম এখানে? এদের বেড়া জেলে আমার দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে। কিন্তু সুমন পাশে আছে বলে তবুও মাঝে দম ছেড়ে বাঁচতে পারি। কিন্তু মেঝো আপা, ওই মানুষটা কি করে বেঁচে আছে? মানুষ হয়তো সময়ের সাথে সাথেই অনেক কিছু হজম করে মানিয়ে নিতে শিখে যায়, কিন্তু সেই সময়টা পার করা যে কতটা কঠিন তা এ বাড়িতে আসার পর বুঝতে পারছি। অথয় ঘরে আসার কিছুক্ষণ পরই সুমন আসলো। অথয় বিছানার একপাশে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। সুমন ঘরে ঢুকে অথয়কে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অথয়, এভাবে বসে আছো কেন? মন খারাপ? অথয় সুমনের দিকে তাকিয়ে বলল, কই না তো, মন খারাপ হবে কেন? তাহলে এভাবে চুপচাপ বসে আছো যে, তাই ভাবলাম হয়তো মন খারাপ। না, মন খারাপ না। তুমি হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। বাড়ির সবাই খেয়েছে, তুমি খেয়েছো, বাড়ির সবাই খাচ্ছে। না, আমি খাইনি। সবার খাওয়া শেষ হলে তবে আমি আর আপা খাবো। বাড়িতে কি কিছু হয়েছে? অথই কিছুটা ভয় পেয়ে গেল। কারো কাছ থেকে কিছু শুনেছে নাকি? তা না হলে তো হুট করে এ কথা জিজ্ঞেস করার কথা না। অথই ভয়ে ভয়ে জবাব দিল, কই, কিছু হয়নি তো। তাহলে এমন চুপচাপ হয়ে বসেছিলে যে? কাজ ছিল না তাই বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, এসো খেয়ে নাও। তুমি খেয়ে নাও, আমি পরে আপার সাথে খেয়ে নেব। কালকে বলেছিলাম তোমাকে, তোমাকে তো বলেছিলাম না আমার সাথে খাবে, তারপর আবাগের লতার সাথে খেয়ে নেবে। এসো খেতে বসো। অথই আর কথা না বাড়িয়ে খেতে বসলো আর মনে ভাবছে, একই মায়ের পেটের 5 ভাই বোন, অথচ তাদের মধ্যে কোনো কিছুরই মিল নেই। মেয়েদের মধ্যেও একজন আরেকজনের থেকে আলাদা, আবার ছেলের মধ্যেও তাই। একজন তার বউকে কত সম্মান করে ভালোবেসে সাথে করে নিয়ে খাচ্ছে, অথচ আরেক ভাই, তার বউ খেলো কি খেলো না সে খোঁজ খবরও রাখে না। ছোট ছেলের সাথে সেভাবে কথা হয়নি, তাইও কেমন মানসিকতার মানুষ তা এখনো জানি না। জানি না এদের সাথে জীবনের বাকিটা পথ কিভাবে চলবো। যদি সুমন এভাবে আমার পাশে থাকে, তাহলে হয়তো সব বাধা বিপত্তি পার করে ওর হাত ধরে সারাটা জীবন চলতে পারবো। তা না হলে যে কি হবে ভাবতেও পারি না। সুমনের দিকে তাকিয়ে অথয় মনে মনে বলল, তুমি এভাবে আমার পাশে থেকেও সবসময়। অথয় আর লতা দুইজা মিলে দুপুরের জন্য রান্না করছে। লতা বসে রান্না করছে আর অথয় হাতে হাতে এগিয়ে দিচ্ছে। টুকটাক গল্পের মাঝে মাঝে হাসি ঠাট্টাও করছে দুজন।
এমন সময় মরিয়ম বেগম রান্নাঘরে ঢুকে বলেন, মেজ বউ, রান্না কত দূর? এই তো মা, প্রায় হয়ে এলো। আপনি গোসল সেরে আস্তে আস্তে আমার হয়ে যাবে। আচ্ছা, আমি গোসলে যাচ্ছি, তাড়াতাড়ি হাত চালাও, সবার খিদে লেগিয়েছে। আচ্ছা মা, আপনি আসার আগে আমার হয়ে যাবে। আর শোনো, এখানে দুই বই আসো, এখনই বলে দিই। কি বলবেন মা বলুন? সামনে রোজা আসছে, তাই নতুন করে বলার কিছু নাই। তোমরা যা জানানোর তা তোমাদের বাড়িতে জানিয়ে দিও। অথয় অনেকটা অবাক হয়ে মরিয়ম বেগমের দিকে তাকালেন। অথয় বুঝতে পারল না বাড়িতে কি জানানোর কথা বলল তার শাশুড়ি। লতার মুখের দিকে তাকিয়ে দেখল লতার মুখটা শুকিয়ে গেছে, মাথা নিচু করে ফেলেছে মেয়েটা। অথয় কিছু একটা বলতে চাইলে লতা তার হাত চেপে ধরে ইশারা করলো কিছু না বলার জন্য। অথয়কে কিছু না বলার জন্য বললেও অথয় চুপ করে থাকলো না। লতা বিষয়টা জানলেও অথয় জানে না, কারণ সে এ বাড়িতে নতুন। তাই অথয় মরিয়ম বেগমকে জিজ্ঞেস করলো, আমাদের বাড়ি বলতে কি আপনি আমার বাবার বাড়ি বোঝালেন মা? হ্যাঁ, কিন্তু কি জানানোর কথা বললেন? আমি তো নতুন, কি জানাতে হবে সেটা তো আমি জানি না। যদি পরিষ্কার করে বলতেন তাহলে ভালো হতো। সামনে রোজা, আর রোজার মাসে ইফতারি পাঠানোটা আমাদের এলাকার রেওয়াজ। সেটাই তোমার বাবাকে বলবে। আচ্ছা বলবো মা। মরিয়ম বেগম চলে গেল। অথই লতার দিকে তাকিয়ে বলল, আপা, সত্যি কি এটা এলাকার রেওয়াজ? দেয় কেউ কেউ, সবাই দেয় এমন না। যার বাবার অনেক আছে তারা খুশি হয়তো কেউ কেউ দেয়। দেয় সেটা ঠিক আছে, অনেকে দেখা যায় খুশি হয়ে হয়তো মেয়ের বাড়িতে পাঠায়। কিন্তু মাঝে ভাবে বলে গেলেন, সেটা শুনে তো মনে হলো বাধ্যতামূলক নিয়ম। এমন অনেক পরিবার আছে যাদের তিন বেলা ঠিকমতো খাবার জোটে না। তারা কিভাবে তাদের মেয়ের বাড়ি পণ্য সামগ্রী পাঠাবে? এই বাড়িতে অনেকটা বাধ্যতামূলকই। কিভাবে পাঠাবে সেটা দেখার বিষয় এদের না। পাঠাতে হবে এটাই মূল কথা। কই, আমাদের বাড়িতে তো এমন কোনো নিয়ম নেই। তাহলে এখানে কেন? জানি না। কথাগুলো বলতে গিয়ে লতার দু চোখ ভিজে গেছে। সেটা অথয়ের চোখ এড়ালো না। অথয় লতার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আপা, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। আগুনের ধোঁয়া লেগেছে, তাই চোখ থেকে পানি পড়ছে। কোনটা ধোয়ার পানি আর কোনটা কান্নার পানি সেটা আমি বুঝি। আমি দেখছি তুমি কাঁদছো, তাহলে লুকাইতে চাইছো কেন? কি হয়েছে আপা? ভাইরা যখন সব একসাথে ছিল আর বাবার শরীরে শক্তি ছিল, কষ্ট হলেও যেভাবে হোক ইফতারি সামগ্রী পাঠিয়েছে। কিন্তু গত 2 বছর তো বাবা অসুস্থ। বাবার সমস্ত ওষুধপত্রের খরচও ভাইদের চালাতে হয়। মা কোনো রকমে ঘরে ফিরে বেড়াচ্ছে, তারও অনেক ওষুধ লাগে। এবার বলো, ভাইদের কি করে বলবো ইফতারির সামগ্রী পাঠাতে? আপা, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। তুমি মন খারাপ করো না। তোমাকেও বাড়িতে কিছু জানাতে হবে না। আমি বলবো আমার বাবাকে উনি দিয়ে গেলেই হবে। তুমি এটা নিয়ে কষ্ট পেও না। গতবারও রোজাতেও বাবার বাড়ি থেকে কিছু এনে দিতে পারিনি। আবার এবারও যদি না আনতে পারি তাহলে তো আর রক্ষে থাকবে না। কিচ্ছু হবে না। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। মাকে আমি বুঝিয়ে বলবো। গতবারের মারের দাগ হয়তো এখনো খুঁজলে পাওয়া যাবে দু একটা। আমার অপরাধ ছিল আমিও বাড়িতে বলতে পারিনি ইফতারি সামগ্রী পাঠাতে। অথই লতার কথাগুলো শুনে থ মেরে গেল। কি বলবে বুঝে উঠতে পারছিল না। তবুও বলল, আপা, তুমি এখনই এত চিন্তা করো না তো। সময় আসুক, তখন সব দেখা যাবে। অথয়ের বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো। খবর গেলেই হয়তো মেয়ের সুখের জন্য সব পাঠিয়ে দেবে। তাই এসব নিয়ে অথই কোনো মন খারাপ লাগা নেই। তার খারাপ লাগছে লতার কথা ভেবে। লতা বেচারি কি করবে এখন? 7-5 ভাবতে ভাবতে রান্না শেষ করলো দুজনে। রাতে খাওয়া দাওয়া শেষে সুমন এবং অথই শুয়ে আছে। সুমন বই পড়ছে আর অথই শুয়ে আছে পাশে। অথই মনে মনে ভাবছে, সুমনকে কি লতার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী পাঠানোর কথাটা কি বলবে? ভয়ও লাগছে, আবার লতার জন্য খারাপও লাগছে। লতা যদি তার বাবার বাড়ি থেকে কিছু আনতে না পারে, তাহলে তো লতাকে উঠতে বসতে কথা শোনাবে মা। আবার এদিকে সুজনের অত্যাচার তো আছেই। একবার সাহস কেড়ে বলে ফেলি, যা হবার হবে পরে দেখা যাবে। সুমনের দিকে পাশ ফিরে অথই বলল, তোমার কিছুটা সময় হবে? কিছু কথা ছিল তোমার সাথে। 5 মিনিট অপেক্ষা করো। এই পৃষ্ঠাটা শেষ করে তোমার কথা শুনছি। আচ্ছা। অথই আরেকবার শুয়ে পড়ল। বেশ কিছু সময় পার হয়ে গেল। অথয়ের চোখে ঘুম ধরে গেছে। সুমন বইটা টেবিলে রাখতে রাখতে বলল, অথই, ঘুমিয়ে গেলে নাকি? অথই চোখে ঘুম নেই বলল, ঘুম আসছে। কিছু একটা বলবে বলছিলে, বলো এবার। কাল সকালে বলি। ঘুম ধরে গেছে। আচ্ছা তাহলে ঘুমাও। কথাটা বলার পরপরই লতার কান্না ভেজা চোখের কথা মনে পড়ে গেল। না না, সকালে হবে না, এখনই বলতে হবে। আচ্ছা শোনো, আগে তুমি বলো, রাগারাগি করবে না? কি এমন কথা বলবে যে হঠাৎ আমার রাগের কথা আগে তোমার মাথায় আসলো? জানি না কেন আসলো, তবে মনে হলো তুমি রাগ করতে পারো তাই বললাম। আচ্ছা, রাগ করবো না বলো। তোমার কাছে 1000-5 টাকা হবে?
আসার সময় মা কিছু টাকা দিয়েছিল, তার থেকে কিছু আছে আমার কাছে, আর বাকিটা তুমি দিলেই তো হয়ে যেত। সুমন বেশ অবাক হয়ে অথয়ের দিকে তাকালো। অথয়ের টাকা কি করবে? কিছুক্ষণ অথয়ের দিকে তাকিয়ে থেকে বলল, সে না হয় দিলাম, কিন্তু হঠাৎ টাকা দিয়ে কি করবে তুমি? আজ দুপুরে মামাকে আর মেজ আপাকে বলেছে আমাদের বাড়িতে জানাতে যে সামনে রোজা, তাই ইফতারি সামগ্রী পাঠাতে। কি বলছো এসব? মা এই কথা বলেছে? হ্যাঁ, প্রতিবারই নাকি মেজ আপার বাড়ি থেকে পাঠায়। এবার তো আমিও আছি, তাই আমার বাবাকেও বলতে বলেছে। কিন্তু আমি না হয় বাড়িতে বললে বাবা সব পাঠিয়ে দেবে। কিন্তু আপার বাড়ির অবস্থা তো তুমি জানোই। তারপরও ওনার বাবা নাকি অসুস্থ, আর ওনার এবং ভাবির মায়ের সমস্ত ওষুধ খরচ তার ভাইয়েরাই বহন করে। তার উপরে আপা কি করে বলবে এগুলো পাঠানোর কথা? তাই খুব কান্নাকাটি করছিল। সেই দুপুর থেকে মন খারাপ করে বেড়াচ্ছে। কই, আমাকে তো কেউ কখনো এই কথা জানায়নি, আর আমিও তো কখনো কিছু বুঝতে পারিনি। তুমি তো দেশের বাইরে ছিলে, তাই হয়তো নজরে আসেনি বিষয়টা। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি টাকা দিয়ে কি করবে? আমি চাইছিলাম ইফতারের সামগ্রী হিসেবে যা যা লাগে সবটা তুমি আর আমি মিলে কিনে বাড়িতে পাঠিয়ে দিলাম। সবাই জানলো আপার বাবার বাড়ি থেকে এসেছে। এটা কি এই সমস্যার সমাধান হলো? তাছাড়া আর কি? না হলে তো মা উঠতে বসতে আপাকে কথা শোনাবে, আর মেজো ভাইও নাকি মারবে। ও বেচারি কি করবে বলো? কি, সুজন লতাকে মারধর করে? হ্যাঁ। এভাবে নিজের টাকা দিয়ে কয়টা রোজা পার করবে তুমি? এবারের মতো তো করি, তারপর দেখা যাবে। না, এই ব্যাধির চিকিৎসা এটা না। মানে? মানে কিছুই না। এবছর না হয় তুমি মায়ের মুখ আর সুজনের মায়ের আটকালে, সারা বছর তো আর তুমি সেটা পারবে না। তাই ইফতারি সামগ্রী, রোগের চিকিৎসা অন্যভাবে করতে হবে। গোটা সমাজ থেকে দূর করা দরকার। কিন্তু সেটা তো আমি পারবো না। কিন্তু আমার বাবার বাড়িটা তো আমি চেষ্টা করে দেখতে পারি। দয়া করে তুমি এসব নিয়ে নতুন করে কোনো ঝামেলা করো না। তুমি কি চাও না লতার এই সমস্যা চিরতরে দূর হোক? চাই, তাহলে চুপ করে থাকো। কি করতে চাইছো তুমি? যা করি সেটা শুধু চুপচাপ দেখে যাও। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। তোমার আবার সকাল সকাল উঠতে হবে। অথয় আর কথা বাড়ালো না, শুয়ে পড়ল। সুমনের উপর অথয়ের বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না যেটাতে আমি বা লতাকেও ছোট হই। সুমন উঠে দেখল রহমান সাহেব বারান্দায় বসে আছে। রহমান সাহেবের সাথে কথা না বলেই সুমন তমার ঘরে ঢুকে তমাকে বলল, তমা কি করছিস? পড়ছিস নাকি? না ভাইয়া, পড়ছি না, এমনি বসে আছি। কিছু বলবে তুমি? আচ্ছা, সুজনের ঘরে গিয়ে দেখতো সুজন আছে কিনা। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। শোনো, যদি সুজন থাকে তাহলে তুই শুধু বলবি আব্বা ডাকছে। আচ্ছা ঠিক আছে। লতা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সুমনও বেরিয়ে আসলো, রহমান সাহেবের কাছে গিয়ে বসলো। সুমন পাশে বসতে রহমান সাহেব বলল, কি রে, সারাদিন কোথায় কোথায় থাকিস? বাড়িতে তো তেমন একটা দেখি না। কোথায় আর থাকবো, এই ঘুরে ফিরে বেড়াই। বললি যে আর বিদেশে যাবি না, তাহলে দেশে কিছু একটা ব্যবসা বাণিজ্য শুরু কর। হ্যাঁ, সেটাই ভাবছি। কোনো পথ ধরে যে এগিয়ে যাব সেটাই ঠিক করতে পারছি না। দেখি কি করা যায়। ভাবনার জন্য একটু সময় দরকার। দুজনের কথার মাঝে সুজন এসে বসল সুমনের পাশে রাখা চেয়ারটাতে। আব্বা, আমাকে ডেকেছিলেন? কই, আমি তো ডাকিনি। পাশ থেকে সুমন বলল, আমি ডেকেছিলাম। তোমা যে বলল আব্বা ডাকছে। আব্বার ঘরে আমি আসি, তাই আব্বার কথাই বলতে বলেছিলাম। ও আচ্ছা, কিছু বলবে? যা বলবে তাড়াতাড়ি বলো, আমার একটু বের হতে হবে। হ্যাঁ, কিছু কথা ছিল। তোর কি খুব তাড়া আছে? হ্যাঁ, একটা কাজ ছিল, সকাল সকালে বের হতে হবে। সমস্যা নাই, কি বলবে বলো। আচ্ছা, তোর জরুরি কাজ থাকলে তুই যা, রাতে ফিরলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে এসে শুনবো। সুজন বেরিয়ে গেল। সুমনুর রহমান সাহেবকে রাতে থাকতে বলে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে এসে বসে আছে সুমন। অথয় সময়ের জন্য খাবার এনে সুমনকে খেতে নিয়ে বলল। অথয় তার বাবার বাড়িতে কথা বলবে, তাই সুমনকে বলল, তোমার মোবাইলটা একটু দেবে? সুমন মোবাইলটা অথয়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আগে খেয়ে নাও, তারপর কথা বলো। একটু পরে তো ভাইয়া বেরিয়ে যাবে, তখন আর মায়ের সাথে কথা বলতে পারবো না। তাই আগে কথা বলে তারপর খাচ্ছি। মাকে ইফতারি কথা না বললে আব্বাকে জানাবে কে? তাই আগে কথা বলিনি, পরেই খাচ্ছি। ইফতারি কথা এখনই কিছু বলো না বাড়িতে। কেন? আমি নিষেধ করছি তাই। আগে ভাগে না বললে কি করে হবে? গোছানোর তো একটা ব্যাপার আছে। আমি নিষেধ করছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, তা হয়তো আছে। তাহলে কথা বাড়িও না, যা বলছি সেটাই করো। এমনি কথা বলতে হয় কথা বলো, ইফতারির কথা কিছু বলো না।
কথাগুলো সুমন ধমকের সুরে বলে খেতে শুরু করলো। অথয় আর কথা না বলে ঘাড় নাড়ালো শুধু। অথয় তার ভাই এবং মায়ের সাথে ভালো মন্দ কথা শেষ করে সুমনের সাথে সামান্য একটু খেয়ে নিল। এদিকে লতা মন খারাপ করে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে, আমি কি করে বলবো মায়ের কাছে এই ইফতারি সামগ্রী পাঠাতে। আর কেউ না জানলেও আমি তো জানি তাদের সংসার কি করে চলে। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তাদের। আর এর মধ্যে যদি তাকে নিয়ে ভাবতে হয় তাদের, তাহলে তো আমি মেয়ে নামে কলঙ্ক। শুধু তাদের কাছে নিয়ে গেছি, কখনো তার বিনিময়ে কিছুই করতে পারিনি। আমি আর ভাবতে পারছি না কিছু। মাঝে মাঝে মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতে হচ্ছে। একটা মেয়ের জীবনে বিয়ের পর সব থেকে বড় অবলম্বন হলো তার স্বামী। কিন্তু আমার কপাল দেখো, এমন এক স্বামী পেয়েছে যে সবারটা বোঝে, শুধু আমার ভালো লাগা মন্দ লাগা কোনোটাই তার চোখে পড়ে না। সাহস করে একবার কি সুজনকে বলে দেখব মাকে একটু বুঝিয়ে বলতে, নাকি বলতে গিয়ে উল্টো মার খাবো কে জানে। আমি আর কিছুই ভাবতে পারছি না, কি করব আর কি হবে। নাকি আমার মাকে একবার বলেই দেখব, নাকি ভাইদের উপর এই মুহূর্তে বোঝা চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, কোন পথে গেলে আমি আর সমাধান পাবো বলে দাও আল্লাহ। সুজনকে কি বলবো একবার, যাই হয়ে যাক না কেন, আজ সুজন আসলে ওর সাথে একবার কথা বলবো। মারলে মায়ের খাবো, তাও আমি এই ইফতারি কথা কিছুতেই ও বাড়িতে বলতে পারবো না। তাতে আমার যা হয় হবে। তুমি রক্ষা করো আল্লাহ, তুমি একমাত্র ভরসা আমার। কথাগুলো ভাবতে ভাবতে লতা কখন যেন ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত শরীর মন নিয়ে ঘুমিয়েছে। কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। এদিকে অথই লতাকে কোথাও না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছে আশেপাশের বাড়িগুলোতে, কিন্তু লতা কোথাও নেই। হঠাৎ মনে পড়ল ঘরে ঘুমিয়ে নেই তো। ঘরে খুঁজতে এসে দেখে লতা ঘুমিয়ে আছে, আর ছেলে ও দাদির কাছে খেলছে। চারদিকে মাগরিবের আজান দিছে, তাই লতাকে ডাক দিল অথই। কয়েকবার ডাক দিলে লতা ধর্মশ্রী উঠে বসল। অথইকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠেছে লতা। অথইকে এভাবে ওর ঘরে দেখে বলল, আপা তুমি এখানে? কিছু হয়েছে? না কিছু হয়নি, তোমাকে কোথাও না পেয়ে দেখতিলাম তুমি ঘরে আছো কিনা। দেখলাম ঘুমিয়ে আছো, ডাকবো না ভেবে চলে যাচ্ছিলাম, পরে আজান দেওয়া শুনে ডাক দিলাম। আসলে মনটা ভালো লাগছিল না, চিন্তায় চিন্তায় শরীরটাও খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বিছানায় গা এড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। অথই ঘরে লাইট জ্বালিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারছি আপা, এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা হবেই। বাইরে চলো, অন্ধকার হয়ে এলো। আমাদের দুজনকে এভাবে দেখলে আবার মা কথা শোনাবে। আবার এদিকে রিমা বলেছে সে নাকি কি পিঠা খাবে, সেটা বানাতে হবে। তা না হলে তো দুনিয়াদারি সব উল্টে যাবে। এই রিমার সমস্যা কি বুঝি না, নিজের স্বামী সংসার সব ফেলে এখানে পড়ে থাকে। নিজে একটা কাজ তো করবে না, আবার হুকুমের পর হুকুম চালিয়ে যাবে। ভালো লাগে না আর। এদিকে নিজের সমস্যা, ওদিকে তার জ্বালা। আছে থাকুক, তাতে সমস্যা নাই, কিন্তু সবার সাথে মিলেমিশে যদি চলে তাও পারা যায়। কিছু না করুক, তাতে দুঃখ নেই, কিন্তু এই কথা লাগায় এটাই ভালো লাগে না। আচ্ছা আপা, তুমি বাইরে এসো, আমি গেলাম। আচ্ছা। রাতের খাওয়া দাওয়া শেষে সুমন, সুজন আর রহমান সাহেব একসাথে হয়েছে কথা বলার জন্য। এদিকে অথয়ের মনে ভয় কাজ করছে, সুমন কি বলবে আর কি বা হবে। অথয়ের হাত পা ঠান্ডা হয়ে আছে। লতাও বারবার জিজ্ঞেস করছে ওরা সবাই একসাথে কেন বসেছে। আমি তো নিজে জানি না, তো লতাকে কি বলবো। সুজন বলল, কি হলো ভাইয়া, কি বলবে বলো। মা কই? কি জানি মা কই। বাইরে গিয়ে দেখতো মা কই। বাইরে থাকলে ডাক দে মাকে। সুজন বাইরে এসে মরিয়ম বেগমকে ডেকে নিয়ে গেল। মরিয়ম বেগম এসে রহমান সাহেবের পাশে বসল। মরিয়ম বেগমের চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সুমন কি বলবে সেটা নিয়েই হয়তো চিন্তিত হয়ে পড়েছে। সুমন দরজায় তাকিয়ে দেখল রিমা দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। সুমন ডেকে বলল, কে রে রিমা, দরজার বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভেতরে আয়। রিমা ভেতরে এসে মায়ের পাশে বসল। মরিয়ম বেগম সুমনের দিকে তাকিয়ে বলল, সবাইকে এভাবে ডাকলি, কিছু কি বলবি? হ্যাঁ মা। ও, তো কি বলবি বল। মা, সামনে তো রোজা, আমাদের তো উচিত রিমার শ্বশুর বাড়ি ইফতার সামগ্রী পাঠানো, তাই না? আর সেজন্যই সবাইকে ডাকা এখানে। সুমনের আচমকা এমন কথা শুনে সবাই সুমনের দিকে তাকালো। মরিয়ম বেগম আর রহমান সাহেব চুপ করে থাকলেও মুখ খুলল সুজন। হঠাৎ রিমার শ্বশুরবাড়ি ইফতারি সামগ্রী পাঠাতে হবে কেন? ওরা কি পাঠাতে বলেছে? কি আজব। রিমা আমাদের বন্যা, আর তাকে ভালো রাখাটাও তো আমাদেরই দায়িত্ব, তাই না? সেটা ওদের বলতে হবে কেন? এবার মরিয়ম বেগম বলল, এখানে ভালো খারাপ রাখার কথা আছে কেন? আর তাছাড়া রিমা তো খারাপ নয়, ও তো ভালোই আছে।
সুজন আবার বলল, যে কয় বছর বিয়ে হয়েছে কখনো তো ইফতারি পাঠায়নি, তাহলে হঠাৎ এবছর তুমি ইফতারির সামগ্রী পাঠাতে বলছো কেন? এত বছর পাঠাসনি তো কি হয়েছে, এবছর থেকে পাঠাবি, তাতে তো আমি সমস্যার কিছু দেখছি না। রহমান সাহেব বসে বসে শুধু সবার কথাই শুনছে। কেউ বুঝতে না পারলেও রহমান সাহেব ঠিকই বুঝতে পেরেছে সুমন কেন এই কথাগুলো বলছে। নিশ্চয়ই আবার বউদের বলেছে বাপের বাড়ি থেকে ইফতারি পাঠানোর কথা, তাই ইফতারি সামগ্রী পাঠানোর বিষয়টা রহমান সাহেবও সমর্থন করে না। মরিয়ম বেগমের সাথে প্রতি বছরই এটা নিয়ে ঝগড়া লাগে। মরিয়ম বেগমকে দু এক কথা বললেই সংসারে অশান্তি হয়, তাই মুখের কথায় দু একবার নিষেধ করলেও জোরালোভাবে তেমন কিছু করতে পারেনি কখনো। সংসারে ঝামেলার ভয়ে রহমান সাহেব মনে মনে খুশি হলেন, যাক, এবার অন্তত মরিয়মের অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা লোক এসেছে। সুজন বলল, যদি মনে করো যে ইফতারির সামগ্রী পাঠাবে তাহলে কিনে পাঠিয়ে দাও। এভাবে সবাইকে ডাকার মানে কি? রিমার গার্জিয়ান তো আমি একা না যে একাই সব সিদ্ধান্ত নেব। তুই, মা, আব্বা, আমরা সবাই তো ওর গার্জিয়ান। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে জানানো উচিত বলে আমার মনে হয়েছিল, তাই তোদের ডাকলাম। আর আমার দ্বারা একা তো অত টাকা খরচ করে এতগুলো জিনিস কিনে পাঠানো সম্ভব না। বাইরে থেকে যা টাকা পয়সা এনেছিলাম এই 2 মাস তো সেই টাকা দিয়ে চলছি। আমার তো আর অঢাল টাকা নেই যে আমি একাই সবটা করতে পারবো। তুই আসিস, তুই কিছু দিলি, আব্বা কিছু দিল, আর আমি কিছু দিয়ে মিলেমিশে কিনলে কারোর উপরই তেমন একটা চাপ পড়বে না। কি বলো মা, আমি কি ভুল কিছু বললাম? মরিয়ম সুমনের দিকে তাকিয়ে বলল, তোর আব্বাকে টাকা দিতে বলিস কোন হিসেবে? তুই কি জানিস না তোদের দেওয়া হাত খরচে তোর আব্বা চলে, আলাদা করে তোর আব্বা টাকা কোথায় পাবে? আব্বার কাছে টাকা নাই মানলাম, তোমার কাছে থাকলে সেটা দাও। আমি কোথায় পাবো টাকা? সুজন এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সুমনকে বলল, ভাইয়া, তুমি কি শুরু করেছো এগুলা? আমি কিছুই বুঝতেছি না। যদি রিমার শ্বশুরবাড়িতে কিছু দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দাও, আর না থাকলে দিও না। এত বছর যখন আমরা দেইনি, তাহলে এবছর আমাদের কেন দিতে হবে? আর এমন তো না যে রিমার শ্বশুরবাড়ি থেকে দিতে বলা হয়েছে। তোদের মতো সবাই কি ফকির মিসকিন নাকি যে তাদের বাড়ির বউকে পাঠাবে তোদের বাড়ি ইফতারির সামগ্রী নেওয়ার জন্য? মানে কি, কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না। আর যেটা বলার সেটা আমি স্পষ্ট ভাষায় বলেছি। সবাই মিলে টাকা দে, আমি ইফতারির সামগ্রী কিনে রিমার শ্বশুর বাড়ি দিয়ে আসবো। এই মুহূর্তে আমি কোনো টাকা দিতে পারবো না। তোমার যদি টাকার সমস্যা মনে হয় তাহলে দিও না। এর কাছে ওর কাছে টাকা চেয়ে ইফতারির সামগ্রী কিনে দিতে হবে, এটা কেমন কথা ভাইয়া? আর আমার ব্যবসার অবস্থা তো তুমি জানো। এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সা দেওয়ার মতো পরিস্থিতি নাই। টাকা পয়সা দিতে পারবো না। কি হলো আব্বা মা, তোমরা দুজন চুপ করে আছো কেন? কিছু তো অন্তত বলো। রহমান সাহেব এবার মুখ খুললেন, দেখ বাবা, আমার অবস্থা তো তুই জানিস। দেখ সুজন, কিছু দিতে পারি কিনা। সুজন আর তুই দুজন মিলে যা কেনার কিনে দিয়ে আয়। একতরফা শুধু আমরা ছেলের বউদের বাপের বাড়ি থেকে নিয়ে আসবো, সেটা তো আর হয় না। মেয়ের বাড়িতে দেওয়াও তো আমাদের দায়িত্ব। সুজন বলল, আব্বা, আপনি তো জানেন আমার অবস্থা। আমি কি ব্যবসা থেকে লাখ লাখ টাকা আসে যে সেটা দিয়ে দেব? আর আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো যাচ্ছে না। ভাইয়া যদি পারে তাহলে ভাইয়া কিনে দিয়ে আসুক, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। এবার সুমন রেগে গিয়ে ধমক দিয়ে সুজনকে বলল, ও নিজের বোনের বেলায় তুমি ইফতারির সামগ্রী কিনে টাকা দিতে পারবে না, কিন্তু অন্যের বোনের বেলায় তুমি ঠিকই গায়ে হাত তুলে তাকে ক্ষত বিক্ষত করে দিতে পারো। মানে কি, এসব কি বলছো তুমি? আমি এমন কঠিন কোনো কথা বলিনি যে তোর সেটা বুঝতে অসুবিধা হবে। মনে করে দেখ তো, গতবার লতা যখন তার বাবার বাড়িতে বলতে পারেনি ইফতারির সামগ্রী পাঠানোর কথা, তখন তার সাথে কি কি করেছিলি মনে করে দেখতো। সে বলতে পারেনি, কারণ তার ভাইদের সংসার আলাদা। তার ভাইদের চালাতে হয় তার বাবা মাকে। তারাও কেউ কোটি কোটি টাকা ইনকাম করে না। তোর যেমন টাকার সমস্যা, তাদেরও এমনটা থাকতে পারে। কিন্তু তোরা কোনো কিছু তোয়াক্কা না করে একতরফা তাদের উপর সবকিছু চাপিয়ে দিস। তোমাকে এসব কথা কে বললো, আমাকে কে বললো, সেটা তো তোর জানার বিষয় না। তুই কি কি করেছিলি সেটা তুই মনে করে দেখ। আজ তোর সবকিছু থেকেও কিছু টাকা বের করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওই মানুষটার ভাইদের অবস্থা তুইও জানিস। তাহলে কিভাবে পারলি তার উপর এভাবে অত্যাচার করতে? সুজন কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলল। রিমা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, কিন্তু এবার বলল, ভাইয়া, আমার শ্বশুরবাড়ি থেকে তো ওরা কিছু চায়নি, তাহলে বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? তাদেরই সবসময় চাইতে হবে কেন? আমাদের বাড়ির বউদের যদি তাদের বাপের বাড়ি থেকে এসব জিনিস এনে দেওয়া হয় কর্তব্যের মধ্যে পড়ে, তাহলে তো তোর বাপ ভাইদের কাছ থেকে নিয়ে গিয়ে
তাদের দেওয়াও তোর কর্তব্যের মধ্যে পড়ে। রিমা এবার মরিয়ম বেগমের দিকে তাকালো। রিমা কি বলবে বুঝে উঠতে না পেরে বলল, আমি এসবে কিছু জানি না ভাইয়া। আর আমার শ্বশুর বাড়িতে কখনো কোনোদিন এগুলো চায়নি। তারা যদি না চেয়ে থাকে তাহলে তোরা কেন চাইলি? তোর শ্বশুর বাড়ির লোক অনেক বড় লোক, তাদের সব আছে। তাই তোর ভাইদের কাছ থেকে তারা এসবের কিছুই চায়নি, তাই না? কিন্তু তুই একটা কথা আমাকে বলতো, তোর ভাইরা কি এতটাই গরিব যে বউদের বাপের বাড়ি থেকে ইফতারির সামগ্রী আসবে, তারপর আমাদের মুখে ইফতারি উঠবে? তা না হলে উঠবে না। আমাদের অবস্থাটা কি এতটাই খারাপ? আমি এতদিন দেশের বাইরে ছিলাম, যা পেরেছি ইনকাম করেছি। কম তো করিনি ইনকাম। সুজন ব্যবসা বাণিজ্য যেটুকু চালায়, ছেলে বউ নিয়ে সংসার খুব ভালোভাবে চলবে আমার জানা মতে। আব্বা কিছু না করুক, আমরা দুই ভাই তো করি, সেখানে আব্বার হাত খরচ চলে যাবে। তাহলে বউয়ের শ্বশুর বাড়ি থেকে কেন ইফতারি সামগ্রী আনতে হবে আমাদের? ভাইয়া, তোমার কানে এসব কথা লাগিয়েছে কে? সুজন, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার দুটো কান আছে, দুটো চোখ আছে। এমন না যে আমি চোখে দেখি না, কানে শুনি না। তুই হয়তো অনেক কিছু দেখে না দেখার ভান করিস, বুঝেও না বুঝিস। কিন্তু আমি তোর মতো না। আমি প্রতিটা কদম ফেলি চোখ কান খোলা রেখে। তাই একটাও উল্টাপাল্টা কথা বলবি না। আমার কারোর উপরে দোষ চাপানোর আগে নিজের দোষগুলো তুলে ধরার চেষ্টা কর। নিজে যেটা করেছিস সেটা ঠিক কিনা, তারপর অন্যের দিকে আঙ্গুল তুলবি। মরিয়ম বেগমের মুখে কোনো কথা নাই, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এবার সুমন উঠে দাঁড়িয়ে বলল, মা, তোমার বাবার বাড়ি থেকে ইফতারির সামগ্রী আগে আসবে। রিমার শ্বশুর বাড়ি ইফতারি সামগ্রী যাবে। তারপর লতার অথয় তার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে। নিয়ম যদি হয় বউরা তার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে, তাহলে তোমাকে দিয়েই শুরু করো। সব নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে করবে। আর তা না হলে সকালে উঠে তোমার দুই ছেলের বউকে বলে দিবে যে তাদের কোনো ইফতারির সামগ্রী আনতে হবে না। আর সুজন, তোকে বলছি, এখানে যেসব কথা হলো তার উপর ভিত্তি করে যদি লতাকে কোনো কথা শুনতে হয় বা ওর শরীরে যদি একটা আছরও লাগে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাগুলো বলেই সুমন রহমান সাহেবের ঘর থেকে বেরিয়ে গেল। অথয় ও লতা সকালে নাস্তা বানাতে ব্যস্ত। এরই মাঝে মরিয়ম বেগম এসে বসলেন ওদের দুজনের পাশে। মরিয়ম বেগম কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বললেন, বড় বৌমা, ছোট বৌমা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। লতার বুকের ভেতরটা কেমন যেন স্যাঁত করে উঠল। এই বুঝি ইফতারি পাঠানো নিয়ে কিছু বলবে। অথয় আর লতা একে অপরের দিকে একবার তাকালো। তারপর লতা বলল, কি কথা মা, বলুন। তোমরা দুজনে কেউ তোমাদের বাপের বাড়িতে বলো না ইফতারি পাঠানোর কথা। লতা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁচল। লতা ভাবতেও পারেনি এমন একটা কথা সে তার শাশুড়ির কাছ থেকে শুনবে। অথই কিছুটা অবাক হয়েই মরিয়ম বেগমের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, কেন মা, কাল তো আপনিই বললেন বাবার বাড়িতে জানাতে, তাহলে আজ আবার নিষেধ করছেন কেন? মরিয়ম বেগম বুঝতে পারল কাল রাতে সুমনের সাথে এসব নিয়ে যে অনেক কথা কাটাকাটি হয়েছে, সেগুলোর কিছুই জানে না দুই বইয়ের এক বউ। সত্যি, অথই বা লতা দুজনের কেউই জানে না এই বিষয়টা। সুমন যখন ঘরে আসে ততক্ষণে অথই ঘুমিয়ে পড়েছিল। সুমন যাওয়ার সময় বলে গিয়েছিল ব্যবসা নিয়ে আব্বার সাথে কিছু কথা আছে, তোমার যাওয়ার দরকার নাই ওখানে। তাই আর অথই ওদিকে যায়নি। আর সুজন ও লতাকে এ বিষয়ে কিছুই বলেনি। বলবে কি করে? সে নিজে যে কতটা ছোট মনের মানুষ সেটা সুমন তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে। এই ছোট মনের পরিচয় নিজের বইয়ের কাছে আর দেবে কি করে সে? তাই সুজনও চুপচাপ ছিল। অথই আবার জিজ্ঞেস করলো, কি হলো মা, কিছু বলছেন না যে? এমনি নিষেধ করেছি। তাছাড়া আমার বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই যে তোমাদের বাপের বাড়ির জিনিস আনতে হবে। আল্লাপাক আমাকে যথেষ্ট দিয়েছে, তাই অন্য কারো জিনিসের দরকার নেই আমার। মরিয়ম বেগমের মুখে এমন কথা শুনে অথয়ের থেকে লতা অবাক হয়েছে বেশি। কারণ বিয়ে হয়ে আসার পর এই প্রথম আজ মরিয়ম বেগমের অন্যরকমের রূপ দেখছে। একবার একটা কথা মুখ দিয়ে বললে সেটা ফিরে নেওয়ার বান্দা মরিয়ম বেগম না। আজ হঠাৎ ওনার কি এমন হলো যে কথা ঘুরিয়ে নিলেন? লতা নিজেকে বিশ্বাসই করতে পারছি না। তবে যাই হোক না কেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুক্রিয়া যে উনি ওনার মত পাল্টেছেন। তা না হলে আমি কি করে বাবার বাড়িতে কথাগুলো বলতাম? এটা ভেবে ভেবে মনে হচ্ছিল আমি কখন যেন মরে যাব। মরিয়ম বেগম চলে গেলেন। লতার অথয় রান্নাবান্না শেষ করে মরিয়ম বেগমকে বুঝিয়ে দিয়েছে। তারপর যে যার ঘরে চলে গেল। মরিয়ম বেগম একে একে সবাইকে খেতে দিয়ে দিলেন। খেয়ে দিয়ে পুরুষ মানুষগুলো সবার কাজে চলে গেলে লতার অথয় খেয়ে নিল।
এভাবেই ভালো মন্দ সবটা মিলিয়ে ভালোই চলছে মরিয়ম বেগমের সংসার। তবে মরিয়ম বেগম আগের থেকে অনেকটা বদলে গেছে। বাড়ির বউদের ওপর অমানবিক ব্যবহারগুলোও অনেকটা কমে গেছে। আজ সকাল ৮টা বেজে গেছে, মরিয়ম বেগম এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরের বাইরে থেকে লতা কয়েকবার ডাক দিলেও ঘরে গিয়ে ডাকার সাহস হয়নি তার। কারণ মরিয়ম বেগমের ঘুমের মধ্যে ডাকটা পছন্দ করতে না উনি। কিন্তু বেলা গড়িয়ে চলেছে, তাই অথই সাহস করে ঘরে ঢুকলো শাশুড়িকে ডাকার উদ্দেশ্যে। অথয়ের একটা চিৎকারে লতা এবং রহমান সাহেব দুজনেই হাজির হলো ঘরে। মরিয়ম বেগমের কোনো সারা শব্দ নেই, মুখে এক পাশ বেঁকে গেছে, চোখগুলো এক নজরে তাকিয়ে আছে একই দিকে। রহমান সাহেব যখন ঘর থেকে বেরিয়েছেন তখনও সব ঠিক ছিল। মরিয়ম বেগম নাকি কোথাও বলেছে রহমানের সাথে। অথয় নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস চলছে। লতা তড়িঘড়ি করে বাইরে এসে বাড়ির কাজের ছেলেটাকে পাঠালো সুমন আর সুজনকে কোনো একজনকে খুঁজে আনতে। রিমাও তমাও এসে বসেছে মায়ের পাশে। বেশ কিছু সময় পর সুমন আসলো। সুমন মায়ের এই অবস্থা দেখে বুঝতে পারলো স্ট্রোক করেছে। তাই আবার বেরিয়ে গেল গাড়ির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর একটা মাইক্রোবাসের ব্যবস্থা করা হলো। লতা তার ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থেকে গেল। অথই, সুমন, তমা আর রহমান সাহেব গেল মরিয়ম বেগমের সাথে। কুষ্টিয়া হসপিটালে ভর্তি করা হলো। রাস্তায় আস্তে আস্তে মরিয়ম বেগম নিস্তেজ হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল অজ্ঞান হয়ে গেছে। পুরো দিন যাওয়ার পর সন্ধ্যায় মরিয়ম বেগমের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মরিয়ম বেগম। স্যালাইন চলছে, অক্সিজেন দেওয়া হয়েছে, কোনো কথা বলতে পারছে না। শুধু সবার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। ডাক্তার বিভিন্ন টেস্ট করালো। সব রিপোর্ট দেখে বলেন ব্রেন স্ট্রোক করেছে। খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, এবং চিকিৎসা হবে অনেক ব্যয়বহুল। সুমন ডাক্তারকে চিকিৎসা শুরু করতে বলে দিল। পুরোটা রাত কখনো অথয়, কখনো সুমন, আবার কখনো তমা বসে বসে সেবা করেছে। রহমান সাহেব হসপিটালের পাশের এক আত্মীয়র বাড়িতে ছিলেন। ফজরের আজান দিতেই অথয় উঠে বসে। সুমন বসে আছে তার মায়ের পাশে, আর তমা মায়ের বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। সুমন অথয়কে দেখে বলল, আমাকে বাড়ি যেতে হবে। টাকা যা এনেছিলাম সব শেষ। ব্যাংক থেকে টাকা উঠাতে হবে। তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ো, যেন তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারো। তুমি কি যাবে বাড়ি? গেলে তাড়াতাড়ি আবার আমার সাথে চলে আসবে। আমি গেলে তোমাকে একা সামলাতে পারবে মাকে? আজান দিতেই রহমান সাহেবেও চলে এসেছে হাসপাতালে। সুমনা রথয়ের কথা শুনে রহমান সাহেব বলল, বড় বৌমা, তুমি যাও, সমস্যা নাই, আমি আসি। তমা আসে, সব সামলে নেব। পারবেন তো আপনারা? হ্যাঁ পারবো। ভাবি, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা থাকো তাহলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো তোমার ভাইয়ের সাথে। সুমন আর অথয় বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে সুমন ব্যাংকের কাগজপত্র গোছিয়ে নিয়ে অথয়কে বলল সুজন বাড়িতে আছে কিনা ডেকে দিতে। অথয় বাড়ি ফিরে রিমাকে কোথাও দেখতে না পেয়ে লতাকে ডাক দিল। লতা তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো তার শাশুড়ি এখন কেমন আছে। লতার অথয়ের মাঝে কথার এক পর্যায়ে এসে রিমার কথা জিজ্ঞেস করলো, মেজ আপা, এসে রিমাকে কোথাও দেখছি না তো। রিমা কাল দুপুরে তার শ্বশুরবাড়ি চলে গেছে। অথই কিছুটা অবাক হয়ে লতার দিকে তাকিয়ে বলল, মায়ের এই অবস্থায় রিমা বাড়ি চলে গেল? হ্যাঁ গেল। আপা, তোমার কি মনে হয় মায়ের সেবা যত্ন আর সংসারে কাজকর্ম করার জন্য থাকবে? সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই কেমন মেয়ে সারা বছর এখানে পড়ে থাকে, আর যে মায়ের শরীর খারাপ হলো আর অমনি পালিয়ে গেল। গেল কিনা সেটা তো দেখতেই পাচ্ছ। সুমন ঘর থেকে বেরিয়ে বলল, অথই, তোমাকে পাঠিয়েছিলাম সুজনকে ডেকে দিতে, তুমি সেটা ভুলে গল্প করতে লেগে গেছো। অথই সত্যি ভুলেই গিয়েছিল সুজনকে ডাকার কথা। লতা তাড়াতাড়ি ঘরে গিয়ে সুজনকে ডেকে দিল। সুজন বাইরে এসে বলল, ভাইয়া, ডাকছিল আমাকে? মায়ের কি অবস্থা? মা কেমন আছে এখন? মা আছে মোটামুটি, খুব একটা ভালো না। কিছু টাকা লাগবে, তোর কাছে যা আছে দে, আর আমি কিছুটা ব্যাংক থেকে উঠিয়ে নেব। আমি টাকা কোথায় পাবো? যা ছিল সবটাই ব্যবসায় লাগিয়ে দিয়েছি। সুমন অবাক সুজনের দিকে তাকিয়ে আছে। লতা বলল, যা আছে তাই দাও, যেভাবে হোক মায়ের চিকিৎসা তো করাতে হবে। তোমাকে এত কথা কে বলতে বলেছে? কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে জেনে তারপর করতে হবে? আমার কাছে আপাতত কোনো টাকাই নাই, আর ব্যবসার কাজে আজকেই আমাকে ঢাকা যেতে হবে। পালাতে চাইছিস? আর আমি দেশের বাইরে থেকে এত এত টাকা পাঠিয়েছি, তার কিছুই কি নেই তোর কাছে? এত টাকা কি করেছিস তুই? সব টাকার তবিল গুছিয়ে এখন কাজের বাহানা দেখাচ্ছিস? কি আজব! পালাবো কেন? আমার কাজ থাকলে আমাকে যেতে হবে না? আর তোমার টাকা সব সংসারের কাজে শেষ হয়ে গেছে। এখানে আমার তবিল গোছানোর কিছুই নাই। সুমন খুব ভালোভাবেই বুঝতে পারল সুজন কি বোঝাতে চাইছে।
সুমন আর কথা না বাড়িয়ে অথয়কে বলল, অথয়, তুমি রেডি থেকো, আমি এসেই বেরিয়ে পড়ব। অথয় মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো। সুজন লতাকে বলল, আমি বের হব, সব গুছিয়ে দাও। লতা অথয়ের দিকে তাকিয়ে বলল, আপা, তুমি খেয়ে একটু রেস্ট নিয়ে নাও, ভাইয়া না আসা পর্যন্ত। কথাগুলো বলেই লতা ঘরে চলে গেল। অথয় রান্নাঘর থেকে ভাত আর তরকারি নিয়ে ঘরে চলে গেল। অথয় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়ার কারণে মাথাটাও খুব ধরেছে, তাই চোখ বুজে শুয়ে রইল। যদি একটু ঘুমিয়ে আসতো তাহলে হয়তো মাথা ধরাটা কিছুটা কমবে। চোখ বুজে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুম এসে গেছে। কারো হাতের স্পর্শ পেয়ে আচমকা উঠে বসে অথয়। তাকে দেখে সুমন পাশে বসে, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো এসেছি। এতক্ষণ ডাকনি কেন? আর ব্যাংকের কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। কাল রাতে তো তোমার ঘুম হয়নি, তাই আর ডাকিনি। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। অথই বিছানা থেকে নেমে চলে গেল খাবার আনার জন্য। বাইরে বের হতেই চেঁচামেচির আওয়াজ পেল অথই। সুজনের ঘর থেকে আসে। অথয়ের বুঝতে বাকি রইল না সুজন আর লতার মাঝে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে। অথই একপাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি নিয়ে ঝামেলা হচ্ছে। ভেতর থেকে লতার কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই সুজন লতাকে মেরেছে। কে নিয়ে মেরেছে সেটা বুঝতে পারল না। অথই সুজনের ঘরের দিকে যেতে গিয়েও থেমে গেল। মনে মনে ভাবল, এটা ওদের স্বামী স্ত্রীর সমস্যা, এখানে হয়তো আমার না যাওয়াই উচিত। তাই অথয় আর সেখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে গেল সুমনের জন্য খাবার আনতে। সুমনকে খেতে দিয়ে অথই পাশে বসে আছে। সুমনের খাবার যেন গলা দিয়ে নামতে চাইছে না। সেটা অথই বুঝতে পেরে সুমনের মাথায় হাত দিয়ে বলল, খেয়ে নাও, এত চিন্তা করো না। আল্লাহ পাকের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার ছোট ভাই বোনেরা কি করবে বলো? চিন্তা তো করতে চাইছি না, তাও তো চিন্তা চলেই আসছে। মা সুস্থ হয়ে ফিরে আসবে তো অথই। আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আল্লাহ ভরসা, মায়ের কিচ্ছু হবে না। মা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। হঠাৎ সুমন অথয়ের দুহাত জড়িয়ে ধরে বলল, অথই, মা তোমাদের সাথে অনেক অন্যায় করেছে আমি জানি। কারণে অকারণে তোমাদের কথা শুনিয়েছে, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। তুমি মাকে ক্ষমা করে দিও অথই। আমি মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। এসব কি বলছো তুমি? মা কি তোমার একার? উনি তো আমাদেরও মা। আর মায়েরা এমন একটু একটু বলেই থাকে। সবাই যে এমনটা করে সেটা বলবো না, কিন্তু আমাদের তো এটা বুঝতে হবে যে সব মানুষ একরকম না। আরেকজনের চালচলন কাজকর্ম এক এক রকম। তাই বলে কি তাদের খারাপ সময়গুলোতে তাদের কাছ থেকে মুখ ফিরে নিতে হবে? আর মা যা করেছে তা যদি আমরা এখন মায়ের সাথে করি, তাহলে আমাদের আর মায়ের মধ্যে পার্থক্য হলো কি? অথই কথাগুলো বলে সুমনের দিকে তাকিয়ে দেখলো সুমন কাছে। আসলে মা তো মাই হয়, সে যেমনই হোক না কেন। মা যেমনই হোক, তবু তো উনি সুমনের মা। মায়ের জন্য কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমি সুমনের চোখ মুছে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুমি এত কষ্ট পেও না। আল্লাহ পাকে ডাকো, উনি সব ঠিক করে দেবে। আর সন্তানের দোয়া সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়। তুমি মায়ের জন্য দোয়া করো, তোমার সেই দোয়াটুকুই আল্লাহ কবুল করবেন। মা ঠিক সুস্থ হয়ে যাবে। আর তাড়াতাড়ি খেয়ে নাও, হাসপাতালে যেতে হবে। আমরা গেলে তবেই আব্বার তোমা বাড়ি আসতে পারবে। সুমন আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিল। খাওয়া শেষ করে উঠতেই খেয়াল করলো সুজন ডাকছে বাইরে থেকে। সুমন বাইরে এসে দেখলো সুজন রেডি হয়ে একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ঘরের দরজায় এসে দাঁড়ালো লতা। সুজনকে সুমনের অনেক কিছু বলতে ইচ্ছে করলেও চুপ করে থাকলো। কারণ এ সময় সুজনের সাথে তর্ক করার কোনো ইচ্ছে সুমনের নাই। সুমন চুপচাপ এসে দাঁড়ালো বারান্দায়। সুমন বলল, কিছু বলবি? ভাইয়া বের হচ্ছি, আমার আসতে কিছুদিন দেরি হবে। ঠিক আছে, দেখে শুনে ভালোভাবে থাকিস। কথাটা বলেই সুমন ঘরে চলে গেল। সুমন ঘরে ঢুকেই অথইকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বের হব। মেজুভাই কেন ডাকছিল? সে চলে গেল, সেটা বলতেই ডাকছিল। অথই সুমনের দিকে তাকিয়ে দেখল রাগে সুমনের দু চোখ লাল হয়ে আছে। তাই অথই আর কথা বাড়ালো না। অথই সুমনের রাগকে খুব ভয় পায়। সুমন আর অথই লতার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে তমা আর রহমান সাহেবকে বাড়ি পাঠিয়ে দিল সুমন। আজ 7 দিন হলো অথই আর সুমন হাসপাতালে পড়ে আছে। খাওয়া নাওয়া সব ভুলে দুজন সেবা করে চলেছে তাদের মায়ের। মরিয়ম বেগম আগে থেকে অনেকটা ভালো, টুকটাক কথা বলে, কিন্তু এক হাত আর এক পা প্যারালাইসিস হয়ে গেছে। পুরো অকেজো হয়ে গেছে শরীরের এক পাশ। পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগবে। নিজে কিছুই করতে পারে না, সব সময় একটা লোক লাগে তার কাছে। আজ হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে।
তারা মরিয়ম বেগমকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। বাড়ির দরজায় অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে লতা বেরিয়ে এলো বাড়ির ভিতর থেকে। সবাই ধরাধরি করে বিছানায় শুয়ে দেওয়া হলো মরিয়ম বেগমকে। আশেপাশের বাড়ি থেকে কেউ কেউ এসেছে দেখতে। মরিয়ম বেগম টুকটাক কথা বলছে তাদের সাথে। প্রায় মাসখানেক হয়ে গেল মরিয়ম বেগমের অসুস্থতার। হাসপাতাল থেকে আসার পর রিমা একদিন এসে শুধু দায় মিটিয়ে গেছে। ইদানিং লতাও খুব একটা মরিয়ম বেগমের কাছে আসতে চায় না। যদি কখনো অথয় ডাক দেয়, ধরার জন্য শুধু তখনই আসে। নিজে থেকে কখনো এসে দেখে না কিছু লাগবে কিনা। হয়তো পুরনো রাগের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু অথয় কখনো অবহেলা করে না। সুমন, অথয় আর তমা এরা যতটা সম্ভব চেষ্টা করে মরিয়ম বেগমের খেয়াল রাখার। অথয় শাশুড়ির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় মরিয়ম বেগম এক হাত দিয়ে অথয়ের একটা হাত ধরে বলে, আমাকে মাফ করে দিও বড় বৌমা। আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। ছি ছি মা, এ আপনি কি বলছেন? আপনি মাফ চাইছেন কেন? আমরা আপনার ছেলে মেয়ে। আপনি যা করেছেন তা হয়তো আমাদের ভালোর জন্যই করেছেন। আমরাই হয়তো বুঝতে পারিনি। এসব কথা আর কখনো বলবেন না। দুজনের কথার মাঝে সুমন এসে বসল। কিছুক্ষণ পর তমাও এসে মায়ের পাশে বসল। মরিয়ম বেগম আচমকা বলে উঠল, আমার দিক থেকে তো সবাই মুখ ফিরে নিয়েছে। আমার পিছনে টাকা খরচ করতে হবে বলে একজন পালিয়েছে, আরেকজন সেবা করার ভয়ে এ বাড়িতে আর পা রাখে না। আর আমার মেজ বৌমা তো থেকেও কাছে আসে না তেমন একটা। তুমি কেন পড়ে আসো আমার কাছে বড় বৌমা? আমার একটা অসুখেই আমার সংসারটা ভেঙে চুরে একাকার হয়ে গেল। তুমিও তোমার মতো গুছিয়ে নাও বড় বৌমা। এভাবে আমার পিছনে পড়ে থেকো না। কিছু ভাঙেনি মা, সব ঠিক হয়ে যাবে। আর এই সংসার কারো একার না, এই সংসার আমারও। আর আমি এই সংসার ছেড়ে কোথায় গিয়ে কি গুছিয়ে নেব? আমার সংসারে আমি সবাইকে নিয়ে একসাথে থাকবো মা। মরিয়ম বেগমের দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। অথয় তার শাড়ির আঁচল দিয়ে মরিয়ম বেগমের চোখের পানি মুছিয়ে দিল। সমাপ্ত।